আমি আমার বক্তব্য শুরু করছি। তবে এখানে আমার যারা টার্গেট সেটা হচ্ছে এবারের যারা এক্সামিনি তোমরা আছো, যারা সামনে জানুয়ারিতে তোমরা পরীক্ষা দিবে বলে চিন্তা করেছো, তাদের উদ্দেশ্যে আমি আমার বক্তব্যটা যতটা সহজভাবে পারি বলার চেষ্টা করব। তারপরে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমাকে? ভালো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, তো আমি শুরু করছি। আমরা এর আগে আমাদের শ্রদ্ধেয় রুহুল আমিন স্যার অত্যন্ত, যিনি খুব ভালো সুবক্তা, আমি বলবো একজন ভালো বক্তা, উনি অত্যন্ত সহজভাবে কি পরিবর্তনগুলো এসছে, কিভাবে এসছে সেগুলো আমাদের সবার সামনে তুলে ধরেছেন, আমরা বুঝেছি। এবং এসে কেউ নিয়ে আমাদের তাহমিনা ম্যাডাম তো বরাবরই অত্যন্ত ভালো বলেন। ওনারা দুজনই আমার সরাসরি শিক্ষক এবং আমাদের প্রিয় শিক্ষকই বলতে হবে। তো সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন জেনেছি। তো এবার আমি দেখি আইওই এর কিছু এক্সাম্পল এবং এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। আমি এই স্লাইডটা দিচ্ছি আমার স্টুডেন্টরা, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে পুরোটা আমাদের এবার কি চেঞ্জ হচ্ছে সেটা। ধরো এই যে রিটেন দুটো পেপারই থাকছে, তোমরা দেখেছো যে সেখানে একটা এসএ কিউ থাকবে প্রত্যেকটা পেপারে, আর 3টা এসএ কিউ থাকবে, যেগুলো ম্যাডাম অনেক সুন্দরভাবে এবং রুহুল আমিন স্যার বলেছেন। এরপরে রিটেন পরীক্ষার পরে আমাদের যেটা হয় যে আমাদের একটা অসপি পরীক্ষা হয়, তাই না? সেই অসপি পরীক্ষাতে আমাদের কি থাকে, 10টা স্টেশন থাকে। এইখানে এই দিনই আমাদের আরো একটু পরীক্ষাটা একটু বেড়ে গেল, সেটা হচ্ছে 5টা আইওই স্টেশন, যারা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রাকচার ওরাল এক্সামিনেশন। সেখানে বিসিপিএস যে ফরম্যাটটাকে অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে আইওই। কেন? বিকজ এই ফরম্যাটে এসে আমরা কি করতে পারবো, যেমন আমরা অসপিতে কিছু স্টেশন থাকে, সেখানে কিছু সিনারিও দেওয়া থাকে, কিছু কোশ্চেন থাকে, তোমরা আনসার লিখো, কিন্তু বা সেখানে কোনো একটা স্টেশনে হয়তো অবজারভারও থাকে, কিন্তু অবজারভার সেখানে কথা বলতে পারেন না, সেখানে চুপ নীরব দর্শকের মতো উনি তোমাদেরকে অবজার্ভ করেন। কিন্তু এখানে টিচারেরও কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, এখানে এই ইন্টারাকশনটার জন্যই এটার নাম হচ্ছে বিসিবিএস অ্যাকসেপ্ট করেছে আইইউ হিসেবে। এবার আসি এইটার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা ছিল লং টেস্ট শর্ট টেস্ট, সেটা আগের মতোই আছে। হ্যাঁ, যে জিনিসটা বাদ পড়েছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা দিয়েই তোমরা না খেয়ে ছুটতে থাকো বিসিবিএস এর দিকে ভাইবা দেওয়ার জন্য। এবার এটা আর করতে হবে না, এই ট্রেডিশনাল ওরাল ভাইবাটা আমাদের থাকছে না, যার জন্য তোমাদের পরীক্ষাটা এই ক্লিনিক্যাল পরীক্ষাতেই শেষ হয়ে যাচ্ছে। কাজে তোমরা চিন্তা করে দেখো, তোমরা যদি শারীরিক অস্থিরতার কথাটাও চিন্তা করো, ভাইবার জন্য দৌড়াদৌড়ি, সেটাও তো বন্ধ হলো। কাজেই যত চেঞ্জ হচ্ছে সবটা আসলে তোমাদের ভালো দিক চিন্তা করি এবং ইন্টারন্যাশনালি আমরা যেন অ্যাকসেপ্টেড হতে পারি সেই দিকে আমরা এগোচ্ছি। আচ্ছা, এখানে একটা দুটো নতুন টার্ম এসছে, একটা হচ্ছে ডোমেইন এন্ড সাবডোমেইন। আইওই কোশ্চেন বেসড অন ডোমেইনস এন্ড সাবডোমেইনস। আমরা জানি ডোমেইন ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল এরিয়া। একটা ডোমেইন মানে কি, একজন রাজার রাজত্ব, তাই না? সেটা একটা ডোমেইন। তাহলে এখানে সেই ডোমেইন কোত্থেকে আসছে? লার্নিং ডোমেইন। আর এই ডোমেইনটা কি? এই ডোমেইন is one of the essential areas in the assessment of learning outcomes. মানে তোমরা যা পড়েছো, তোমাদেরকে আমরা যা পড়িয়েছি, সেই আউটকামটা অ্যাসেসমেন্ট করার জন্যই আমরা এটাকে কিছু ভাগ করে নিয়েছি। যেমন তোমাদেরকে আমরা সারা বছর বলি তোমরা রুগী দেখো, এক্সামিনেশন করো, ম্যানেজমেন্ট শিখছো, ট্রেনিং করছো, তাতে করে কি তোমরা একটা পেশেন্টকে ইভালুয়েশন করতে পারছো কিনা? ইয়েস, দিস ইভালুয়েশন ইজ এ ডোমেইন। আবার এই ইভালুয়েশনটাকে করার জন্য তোমার কি লাগে? হিস্ট্রি টেকিং লাগে, ফিজিক্যাল এক্সামিনেশন লাগে, ইনভেস্টিগেশন লাগে, এগুলি হচ্ছে সাবডোমেইন। তাহলে কি এই সমস্ত ব্যাপারটা আসলে তোমাদের জানা, এবং এইটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই যে ট্যাক্সোনমি অফ লার্নিং ডোমেইনস ইজ ফর্মুলেটেড বাই, আমরা জানি, ব্লুমস ট্যাক্সোনমি 1956, এবং উনি ক্যাটাগরাইজ করেছিলেন
বলেছিলেন তিনটা ডোমেন, কগনিটিভ ডোমেন নলেজ, সাইকোমোটর ডোমেন স্কিল, অ্যাফেক্টিভ ডোমেন হচ্ছে অ্যাটিটিউড। তো আমরা এখানে যে ডোমেনগুলোকে নিয়েছি আমাদের যে আউটকামটাকে অ্যাসেস করার জন্য যে যে ডোমেনগুলো দরকার, কারণ আমরা চাই তোমরা এখান থেকে পাশ করার পরে আমাদের একটা পেশেন্টকে, একটা বাচ্চাকে তোমরা কনফিডেন্টলি ইভালুয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে। তাহলে সেটার জন্য আমার কি দরকার? সেটার জন্য আমার দরকার ইভালুয়েশন, সেটার জন্য আমার ম্যানেজমেন্ট, সেটার জন্য আমার রিসেন্ট আপডেট। আমাকে একজন দায়িত্বশীল ডাক্তার হতে হবে, আমার ইথিক্স দরকার। সো এই ডোমেন্সগুলোকে আমরা নিয়ে এসছি। আমরা চাই এটার মাঝখানে তোমরা তোমাদের চারপাশে আমি স্বপ্ন দেখছি, যে স্বপ্নে তোমরা একটা পেশেন্টকে ইভালুয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, তোমরা তোমাদের মনের সমস্ত ভালোবাসা দিয়ে, ইথিক্স দিয়ে সেই সিচুয়েশনগুলো ম্যানেজ করতে পারবে। তোমরা যখনই পাবলিক হেলথ কোনো ইস্যুস আসবে সেটাকে তোমরা দেখতে পারবে। তোমার ওয়ার্ল্ডে যখন যে রিসেন্ট আপডেটটা বের হবে সেটাকেও তোমরা জানবে। সো এই জন্যই এই ডোমেনগুলো সিলেক্ট করা। এটা তোমাদের রুহুল আমিন স্যার দেখিয়েছেন যে আমরা কিভাবে এই ডোমেনগুলোকে নিয়েছি। এটা বেসিক কথা। আমি এখানে একটুখানি দেখাচ্ছি। আমরা স্যারদের সঙ্গে কথা বলেই আমরা একটু ঠিক করেছি। যেমন এটা ছিল বেসিক ফরম্যাট আমাদের 5টা স্টেশন, ঠিক আছে? সেখানে ইমার্জেন্সি 1 ছিল ওই যে ডোমেন ইভালুয়েশন ম্যানেজমেন্ট, আবার এখানে ক্রনিক কেস ম্যানেজমেন্ট, ওপিডি সার্জারি, রিসেন্ট আপডেটস দিয়ে একটা পুরো স্টেশন ছিল, এবং পাবলিক হেলথ ইথিক্যাল ইস্যুস। তো আমাদের যেটা আছে যে সাবজেক্টের প্রয়োজনে আমরা কিন্তু এটাকে একটু চেঞ্জ করতে পারি। আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেন এখনো, যেহেতু ইথিক্স নিয়ে, পাবলিক হেলথ ইস্যুস নিয়ে, এগুলো নিয়ে ওরা খুব নতুন, সেই জন্য আমরা একটু এইভাবে মডিফাই করে নিলাম। সেটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ক্রনিক কেস ম্যানেজমেন্ট, ক্রনিক কেস ইভালুয়েশন, পাবলিক হেলথটাকে রেখে দিলাম। বিকজ আমাদের বিশাল একটা এরিয়া আছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে কমিউনিটি পেডিয়াট্রিক্স। আমাদের ওখানে আইএমসিআই আছে, আমাদের এখানে ইপিআই আছে, এভরিথিং কভার করবে আমার এই পাবলিক হেলথ অথবা এইটা। এখন এই প্রত্যেকটা স্টেশনে আমি কিন্তু এই রিসেন্ট আপডেটস অ্যান্ড ইথিক্যাল ইস্যুস নিয়ে আসার সুযোগ আছে অ্যাজ এ সাবডোমেইন। সো এইটা যখন নিয়ে আসবো তখন কিন্তু আর তোমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই যে একটা ইথিক্যাল ইস্যুর একটা স্টেশন আমি পারলাম না, আমি তো ফেল করে গেলাম, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। আমরা আসলে তোমাদের ভালোর জন্যই করছি। সো আমরা এই জিনিসগুলোকে প্রত্যেকটা স্টেশনের, এখানে প্রত্যেকটাতেই যে থাকবে তা কিন্তু না, দু একটা স্টেশনে আমরা হয়তো এই জিনিসগুলোকে নিয়ে আসবো। এটা ওই জিনিসটাই আমরা কি কি চেঞ্জ আনতে চাচ্ছি। কাজে এই যে যেটা স্যার দেখিয়েছিলেন যে টেবিলটা, এখানে এই যে একটা স্টেশন ছিল রিসেন্ট আপডেট অথবা ইথিক্যাল ইস্যুস, এটাকে আমরা একটু চেঞ্জ করে এখানে ক্রনিক কেস ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ বা কমিউনিটি পেডিয়াট্রিক্স নিয়ে আসলাম। আর এখানে এসে আমি যেটা করলাম যে এই যে আমার যে রিসেন্ট আপডেটস অ্যান্ড ইথিক্যাল ইস্যুস, এগুলোকে আমরা অ্যাজ এ সাবডোমেইন হিসেবে নিয়ে আসতে পারি। কাজেই আমাদের মোটেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যতটা সম্ভব আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকার চেষ্টা করব অবশ্যই, কারণ এই পরিবর্তন তোমাদের ভালোর জন্য। সো প্রত্যেকটা আইইউ স্টেশন উইল বি বেসড অন এ প্রবলেম সিনারিও আর given to the examinee either at the beginning, আবার খুব বড় যদি হয় সিনারিওটা, সেই ক্ষেত্রে আমরা হয়তো প্রিভিয়াস স্টেশনেও এটা দিয়ে দেওয়ার সুযোগ আছে। ওই যে বললাম ডোমেইন, অনলি ওয়ান ডোমেইন কভার করার চেষ্টা করব। বিশেষ করে ইভালুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যে প্রশ্নটা কিছুক্ষণ আগে চ্যাট বক্সে করেছিল যে ম্যানেজমেন্ট বললে আমরা চিন্তা করতাম, আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা চিন্তা করতাম যে এটা কি হিস্ট্রি থেকে স্টার্ট হবে। আমরা স্যারদের কাছে প্রশ্ন করতাম, স্যার এটা কি হিস্ট্রি থেকে স্টার্ট করব, স্যার এটা কি ট্রিটমেন্ট থেকে স্টার্ট করব। সো এখানেও কিন্তু আমরা আলাদা করে দিলাম যে বলছি যে না, ইভালুয়েশন ডোমেন ইভালুয়েশন পর্যন্ত, আর যখন আমি ম্যানেজমেন্ট ডোমেইনে যাব আমার ট্রিটমেন্ট থেকে স্টার্ট হবে। আমি আরো যখন উদাহরণগুলো দেব এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আরো একটা জিনিস করব
ধরা যাক আমরা ইভালুয়েশন ডোমেন না, আমরা একটা ম্যানেজমেন্ট ডোমেনে কাজ করছি, তাহলে আমি যে সিনারিওটা তৈরি করব সেখানে অবশ্যই ইভালুয়েশন ডোমেনের যে ইনফরমেশনসগুলো আমার দরকার পড়বে সেগুলো সেখানে আমাকে দিতে হবে। আপনারা উদাহরণে যাই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ডোমেন 1 ইমার্জেন্সি ইভালুয়েশন, তোমরা দেখো যে ইমার্জেন্সি ইভালুয়েশনে আমার ডোমেন হচ্ছে এটা লার্নিং ডোমেন, আমার সাব ডোমেন হচ্ছে এখানে এই যে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, আমি বলেছি রিলেভেন্ট বেসিক, এখানে আমরা এথিক্যাল ইস্যুস এন্ড রিসেন্ট আপডেটও নিয়ে আসতে পারি। যেমন হয়তো নতুন করে ডায়াগনোসিসে, যেমন টিউবারকুলোসিসে নতুন ডায়াগনোসিস কি আছে, তাহলে সেখানে আমার রিসেন্ট আপডেটসটা লাগবে, ঠিক আছে? সেই রকম ভাবে আর কি আমরা আসি। যেমন হয়তো এমন একটা ডিজিজ আছে সে ডিসক্লোজ করতে চাচ্ছে না, আমি ইভালুয়েশন করছি, হয়তো সেখানে কোনো ইথিক্যাল ইস্যুস আছে যে সে ডিসক্লোজ করতে চাচ্ছে না, তাহলে সেখানে কি করতে হবে, এই ইথিক্যাল ইস্যুস চলে আসবে। আমরা দেখি a 6-year-old girl presented with easy fatigability, weakness and loss of appetite for last 3 months. On examination, she was found to have severe pallor, fatigue and purpura on whole body. There was oral ulceration and gingivitis. তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে এটা কোন দিকে যাচ্ছে। এরকম প্রেজেন্টেশন নিয়ে তো আমাদের কাছে অপূর্ব বাচ্চারা আসছে, তাই না? তাহলে এটা ইভালুয়েট করতে তোমরা জানো, আমরা জানি, সেই জন্যই আমরা চলে যাই এরকম একটা সিনারিওতে যে মেনশন টু পার্টিনেন্ট ইনফরমেশন ইউ ওয়ান্ট টু নো ফ্রম হিস্ট্রি। হিস্ট্রিতে যতটুকু বলা হয়েছে তার বেশি তুমি কি জানতে চাও, ফিভার, বোন পেইন। আবার মেনশন 4 আদার ফিজিক্যাল এক্সামিনেশন ইউ উইল লুক ফর। তুমি দেখেছো ওখানে আমরা অ্যানিমিয়ার কথা বলেছি, আমরা পেটে যে পারপুরা ব্লিডিং স্পটের কথা বলেছি, ওরাল আলসারের কথা বলেছি, এর বাইরে আর কি কি থাকতে পারে, যেমন বডি টেম্পারেচার, লিম্ফ্যাডিনোপ্যাথি, বোনি টেন্ডারনেস, হেপাটোস্প্লেনোমেগালি অর অর্গানোমেগালি। তখন প্রশ্ন করছি যে আউটলাইন ফ্রি ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস। ওকে, what will you do if the bone marrow aspiration is brightened? তুমি যখন বোন ম্যারো কথাটা বলবে তখন তোমাকে এটা বলা হচ্ছে, ওই যে আমরা একটু ডিপার লেভেলে চলে যাচ্ছি, ডিফাইন্ড বায়োপসি অর বোন ম্যারো বায়োপসি। এখন if the student, এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য, answer correctly or partially correct, answer correctly, fail to answer correctly or partially correct, then examiner will say, do you want to say anything more? This is an interruption. In this situation, examiner will get 50% allocated marks for the correct response. ঠিক আছে, কাজে তোমাকে একটু সুযোগ দেওয়া হচ্ছে আর কি। তো এই পর্বটা যখন শেষ হয়ে গেল তখন এক্সামিনার বলছে তুমি যেগুলো কথা আমরা বলি নাই, দ্য গার্ল হ্যাড ফিভার ফর 15 days, ওই যে ফিভারের কথা, and there is no bone pain, the temperature is raised, but there is no bony tenderness, lymphadenopathy or organomegaly. Now it is very clear to you what is the most probable diagnosis. It is the aplastic anemia. Again, এখানে যদি আমার স্টুডেন্ট আবারও একটু ভুল পথে যে থাকে তখন আবারও তাকে প্রশ্ন করার সুযোগ আছে, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং মোর? ইন দিস সিচুয়েশন এক্সামিনার উইল গেট 50% অ্যালোকেটেড মার্ক। ধরো তুমি আগে বলেছিলে ইট ইজ এ লিউকেমিয়া, যখন তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হলো তখন যদি তুমি কারেক্ট করতে পারো তখন তোমাকে 50% মার্কস দেওয়া চিন্তা করা হচ্ছে। এখন আমরা একটু রিলেভেন্ট বেসিক্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্সে এখানে কিভাবে ঢুকতে পারবো? Why there was oral ulcer and bleeding manifestation? Oral ulcer is due to granulocytopenia, bleeding manifestation. This is very easy. এর যে একটু হয়তো কঠিন আমরা দেওয়ার চেষ্টা করবো, এতটুকু সহজ হয়তো পোস্ট গ্রাজুয়েশনে আমরা দেব। আচ্ছা, এখানে আমি রিসেন্ট আপডেটও জিজ্ঞেস করতে পারতাম যে প্লাস্টিক অ্যানিমিয়ার এখন রিসেন্ট এসে কোনো ইভালুয়েশনের কোনো রিসেন্ট কোনো মেথড আছে কিনা, যদি থাকতো তাহলে এরকম। আমি এখানে আরেকটা কথা বলে রাখতে পারি চাই, এটাও কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি করার জন্য। তোমরা দেখো, ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য আনসার অফ দ্য এক্সামিনি ইজ নট ইন দ্য চেকলিস্ট। এটা যদি অবজার্ভ করা হয় যে তুমি যে আনসারটা করেছো ইট ইজ ভেরি মাচ পার্টিনেন্ট, কিন্তু আমার চেক লিস্টে নাই, দ্যাট ইট ইজ রিলেভেন্ট, pertinent and justified, then a maximum of 2 such answers in
each subdomain can be replaced, but if all the answers of the checklist have been entertained by the examinee, then there will be no scope for such replacement. কিন্তু বিসিবিএস সিদ্ধান্ত নিয়েছে এরকম একটা সুযোগও তোমাকে দেওয়া হবে। In the case of replacement, সেখানে কি করতে হবে? এক্সামিনার শুড নোট দেন এবং সেটা সে লিখে রাখবে যে এটা কোথায়, কোন প্রশ্নের জন্য কোন সাবডোমেনে তার এক্সট্রা আনসারটা নেওয়া হলো। এবার আসো এইটার পাশে একটা, এটা হচ্ছে চেকলিস্ট উইথ দ্য মার্কিং স্কিম। এখানে এই তোমরা বলে আমাদের শ্রদ্ধেয় রুহুল আমিন স্যার বলেছেন যে আমাদের দুজন অবজারভার থাকবেন বা টিচার থাকবেন, একজন তোমাকে কোয়েশ্চেন করবেন, আরেকজন কিন্তু এরকম মার্ক স্কিম নিয়ে তোমাকে মার্কিং দেবে। কাজেই ওই একজন টিচারও এখানে কিন্তু আমরা জানি যে এখন ভাইবা বোর্ডে যেমন দুজন থাকে, দুজন মিলেই দুজন থাকে, ঠিক একইভাবে ওখানেও দুজন এক্সামিনার থাকবে। এবার আসলে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আমি এখন একটু দ্রুত যাব। এখানে হচ্ছে যে সাবডোমেন গুলো এরকম: ট্রিটমেন্ট, রেশনাল ইউজ অফ ড্রাগ, প্রগনোসিস এন্ড কমপ্লিকেশনস, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, আউটকাম অ্যাসেসমেন্ট, রিলেভেন্ট বেসিক্স। এখন কথা হচ্ছে যে ম্যাডাম এতগুলো প্রশ্ন কি সবগুলোই একটা ভাইবা বোর্ডে করা কঠিন? ম্যাক্সিমাম নাম্বার অফ সাবডোমেন টু বি কভার এই D2 তে 4টা, D1 এ 3টা, যেহেতু হিস্ট্রি বড় থাকে সেই জন্য 3টা। অ্যাকর্ডিং টু দ্য আমরা সময়টা মনে রাখতে হবে। আমার কিন্তু সময় 5 মিনিট, এই সময়ের মধ্যে আমি কোন কোন সাবডোমেন নিব এটা কিন্তু আমরা সিলেক্ট করে দেবো। আমরা সবগুলোই তোমাদের কাছে চাইব। দেখো এটা 30-month-old girl is brought to emergency by her mother for evaluating for a fever for last 18 hours. While in the emergency, the girl stiffened and then has bilateral symmetrical shaking of her upper and lower extremities. She becomes mildly cyanotic. Vital signs at that time was temperature 40 degrees centigrade, pulse 120 beats per minute, and respiration 40 per minute. On examination, she is moderately pain. Lungs are clear to auscultation except for transmitted upper airway sounds. On other examination reveals no abnormality. Additional history disclosed that she was born ectopic. She had an uneventful neonatal course and she has normal growth and development. Vaccinations are up to date and she had similar attack 3 months back. তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে ফিভারের এই কনভালশনটা, সেটা বোঝানোর জন্য তোমাকে সেই আমরা এখানে মিক্সিং ডোমেইন করতে চাইবো না। আমরা সরাসরি এই সিনারিও থেকে যে ডায়াগনোসিসটা আসবে সেটা ট্রিটমেন্টে চলে যাবে। সো মেনশন 4 ইম্পর্টেন্ট ইমিডিয়েট ট্রিটমেন্ট অপশনস। আমরা জানি যে একটা কনভালসিং বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে হয়। আবার এরকম প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্য গার্ল নিডস এনি ড্রাগ ডিউরিং দ্য নেক্সট ফেব্রাইল এপিসোডস? এগুলো নিয়ে কথাবার্তা আছে। তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেটা ফলো করার চেষ্টা করবে। এগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল যত জিনিস আছে সেগুলো নিয়ে তোমরা তোমাদের টেক্সট বই ফলো করার চেষ্টা করবে। Mention 3 information will you provide to the mother regarding the prognosis of the disease. এটাও হয়ে গেল আমার prognosis and complications. Adverse reaction of drugs, এইভাবে যদি আমি এই প্রশ্নটা করতে চাই, what complication may occur if IV medication is used to control the consumption? আমরা জানি যে sudden respiratory arrest হতে পারে, IG complication. আবার outcome assessment, do you think antibiotic reduce the risk of recurrent seizure? দেখো আমি কিন্তু আউটকাম অ্যাসেসমেন্টে তোমাকে কিন্তু ওই ফেব্রাইল সিজারের প্রত্যেকটা জিনিস একটা হায়ার লেভেলে নিয়ে যাচ্ছি। It can reduce the discomfort only, it cannot reduce the এটা তুমি জানবে। আবার দেখো জাস্টিফিকেশনে কিভাবে যাচ্ছে, can you correlate any risk factor of this illness from the scenario? Yes, justify your answer. Answer is the moderate payload. Iron deficiency is associated with increased risk of febrile seizure. তাহলে দেখো আমি কিন্তু এখানে প্রত্যেকটা দেখো সাবজেক্টগুলো এমন ভাবে সাজানো যে তোমাদের, আর এখানে যেহেতু আমি মাঝখানে কোনো কথা বলি নাই, সেখানে এক্সামিনার ফাইনালি কনক্লুড বাই সেইং, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং মোর? তো সেখানে ওই একই নিয়ম 50%। এটা হচ্ছে চেকলিস্ট মার্কিং স্কিম, চেকলিস্ট উইথ মার্কিং স্কিম। এবার আসো ক্রনিক কেস ম্যানেজমেন্ট। সেখানে
এই পেশেন্টটাকে দেখো, a 10-year-old boy attending children OPD several times since 3 years of age with his parents due to respiratory distress every time. তোমরা জানো, তোমরা অন্য এরকম পাও যে একটা বাচ্চা বারবার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে তোমাদের কাছে আসে। তাহলে কি mention 6 relevant information you want to obtain from the history. এখানে একটা বিশাল, how frequent is the attack, how many nocturnal symptoms in a way, does the patient remain symptoms free in between the attack, is there any family history is related to exercise, there is relation to the task put forth. তাহলে অনেক কিছু জানার বাকি ছিল যেগুলো তোমরা জানতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশনে কি কি করবে সেটাও বলা হলো, তুমি কি ইনভেস্টিগেশন করবে সেটাও বলা হলো। তারপরে দেখো, আমি ইনভেস্টিগেশন আগেই বলেছি যে তোমাদের কোনো আনসার যদি সঠিক হয়, আমাদের চেকলিস্টে না থাকে, সেখানেও কিন্তু সুযোগ আছে সেটা নিয়ে নাও। তখন এক্সামিনেশন এখানে এসে এক্সামিনার সেই আগের মতোই বললো, ডু ওয়ান্ট টু সে এনিথিং, যদি সে কারেক্ট আনসার না করে থাকে অথবা পার্শিয়ালি কারেক্ট করে থাকে। আবার এটা এই পর্বটা শেষ হয়ে গেলে the examiner, the attacks occur more than 2 days in a week and night symptoms occur 3 to 4 times in a month. His younger brother also had this type of attack. Mother observed relationship of dusk with an attack. এই যে ইনফরমেশনটা সে প্রশ্ন করেছিল, এটা এক্সামিনার তাকে এই ইনফরমেশনের আনসারগুলো দিবে। দিস ইজ ইন্টারভেনশন। আচ্ছা, হোয়াট মে বি দ্য প্রবেবল ডায়াগনোসিস, এরপরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে মাইল্ড পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমি যে সিনারিওটা দিয়েছি তার আনসার করে সেটা বললো। এখন আমি চাইছি যে তার রিলেভেন্ট বেসিক্স প্যারাক্লিনিক্যাল সাইজটা একটু টেস্ট কিভাবে। টেল মি দ্য এক্সপেক্টেড FEV1 অফ দিস পেশেন্ট। এই যে তুমি মাইল্ড পারসিস্টেন্ট বললে, তার FEV1টা কেমন হচ্ছে, তখন সে এটা আনসার করবে। ঠিক আছে, এখন কেউ যদি এখানে শুধু ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে, আমার মনে হয় যে পোস্ট গ্রাজুয়েট লেভেলে যেহেতু আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি একটা ক্লাসিফিকেশনে চলে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধু ব্রঙ্কিয়াল অ্যাজমা বললে এটা অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, যার জন্য এখন আর তোমাকে প্রশ্ন করা হয়নি যে ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং মোর, যেটা ক্লাসিফিকেশনে ছিল। কাজেই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের অবস্থা বুঝে আমরা বুঝবো যে সেখানে তাকে এই সুযোগটা দেওয়া হবে কি হবে না। যদি এটা সহজ হয়, যেটা আমরা মনে করি যে এটা ক্যান্ডিডেটের জানা উচিত, তখন হয়তো আমরা এই 50%-এর অপশনটা রাখবো না। কিন্তু যদি এমন কঠিন প্রশ্ন হয় বা আমরা মনে করি যে না এখানে তাকে দেওয়া উচিত, তখন কাজে এটা যে প্রত্যেকবারই দেওয়া হবে না। এটা মার্কিং স্কিম। এবার সব যে জিনিসগুলো নিয়ে তোমরা একটু ভয় পাচ্ছ, যেহেতু এগুলো আগেও তোমরা করেছো, ক্যাটাগরাইজ করে আগে বলা হয়নি, সেই জন্য যেমন পাবলিক হেলথ ইস্যুস, সেখানে আমরা জানি যে আমরা এপিডেমিওলজি শিখি, এনভায়রনমেন্টাল হেলথ শিখি, হেলথ প্রমোশন, হেলথ ইকোনমিক্স ইত্যাদি নিয়ে কথা বলি। ধরো এই যে পাবলিক হেলথ ইস্যুস ইন পেডিয়াট্রিক্স, দেখো রিসেন্ট আউটব্রেক অফ দ্য ডিজিজ, এনি ডিজিজ, যেমন এখন করোনা চলছে, গতবার ডেঙ্গু ছিল, অল রিসেন্ট আপডেট আউটব্রেক হচ্ছে আমাদের পাবলিক হেলথের বিষয়। আমাদের এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ আছে, আমাদের ইট্যাট আছে, আমাদের IMCA আছে, EPI আছে, ভিটামিন এ আছে, আয়োডিন সাপ্লিমেন্টেশন আছে, স্যাম, ম্যাম, সিম্যাম, চাইল্ডহুড ওবেসিটি, CNCP। আমার মনে হয় যে লিস্টটা আরো বড়। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ইস্যুস ইন পেডিয়াট্রিক্স এখানে নিয়ে আসছি। আমার মনে হয় যে এর থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদেরকে কিভাবে করতে হবে। গোল্ডেন BMS অ্যাক্ট, কাজে এগুলো তোমরা নিজেরা আরো ভালো করে কমিউনিটি পেডিয়াট্রিক্সের যে পয়েন্টসগুলো আমরা কভার করে থাকবো, সেটাই আমাদের পাবলিক হেলথ ইস্যুস, এবং সেখান থেকে একটা স্টেশন আমাদের থাকবে। এবার আসো রিসেন্ট আপডেট। রিসেন্ট পাবলিক হেলথ ইস্যুস ইজ দ্য প্যান্ডেমিক কোভিড। সো কিরকম হতে পারে কোশ্চেন, স্টেট দ্য রিসেন্ট আপডেট অফ গ্লোবাল এপিডেমিওলজি অফ দ্য COVID-19, অথবা আমরা যে ডেটে দিচ্ছি বা যখন দিচ্ছি এরকম একটা এপিডেমিওলজির উপর আমাদের প্রশ্ন করলাম। না সরি, এখানে একটা স্লাইড মিস হয়ে গেছে। আচ্ছা, স্টেট দ্য রিসেন্ট আপডেট গ্লোবাল এপিডেমিওলজি, আমরা বললাম যে টোটাল রিকভারি, এগুলো আমরা বললাম। হাউ ডাজ, ধরো এখানে আমি এপিডেমিওলজির আমি যে পয়েন্টসগুলো রেখেছি তার বাইরে তুমি হয়তো একটা বলে ফেললে, এবং সেটা দ্যাট ওয়াজ ভেরি মাচ পার্টিকুলার অ্যাট দ্যাট টাইম, আমরা কিন্তু সেটা নেওয়ার সুযোগ আছে। হাউ ডাজ দ্য COVID-19 এফেক্ট দ্য চাইল্ড হেলথ, মেনশন 4। আমি এখানে অনেকগুলো দিয়েছি, 6টা।
এখান থেকে যে কোনো চারটা যদি হয়, লস অফ হাউসহোল্ড ইনকাম হ্যাজ লিড টু দ্য পোর ফুড সিকিউরিটি, access to health service including vaccination, এখানে সমস্যা হচ্ছে, disruption of education, increased risk of domestic violence and abuse, some children are affected by the disease itself, psychologically traumatized. এইগুলোর মধ্যে যে কোনো চারটা হলেই আমরা নিয়ে নেব। আবার দেখো তাহলে এখানে what advice will you provide for prevention of spread? খুব ইজি একটা কোশ্চেন। এখানেও দেখো আমি কোনো মার্ক দেইনি, বা এখানে আমাকে আসলে মেনশন করে দিতে হবে আমি কয়টা চাই, ঠিক আছে? আবার বলছে যে WHO declared this a pandemic, how it has affected the economy of the country, loss of employment, massive reduction of production, inequality, loss of household income. So এই যে পাবলিক হেলথ ইস্যুস, এখন অন্য কিছু দিয়ে আমি আইএমসি এর উপর প্রশ্ন করতে পারি, আমি ইবিআই এর উপর প্রশ্ন করতে পারি, আমি স্যাম ম্যামের উপর প্রশ্ন করতে পারি ওখানে। কাজে আমাদের সুযোগ আছে পাবলিক হেলথ ইস্যুতে অনেকগুলো প্রশ্ন করার। সো এগেইন আমি ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং মোর? এটা হচ্ছে মার্কিং স্কিম, যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য এখানে আলাদা আলাদা মার্কিংস। কাজে এখানে সাবজেক্টিভিটির চান্স খুব কম। দিস ইজ ভেরি মাচ অবজেক্টিভ ওয়ান। এবার আসো ইথিক্যাল ইস্যুস নিয়ে কথা বলতে, এটাও আমাদের একটা ভয়ের জায়গা। আমরা জানি না তোমাদের মধ্যে অনেকে পার্ট ওয়ানে ইথিক্যাল ইস্যু ইথিক্স পড়ে এসেছো, এবং এবার যখন আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলাম আমাদের শহীদুল্লাহ স্যার অত্যন্ত চমৎকার একটা লেকচার দিয়েছিলেন ইথিক্সের উপরে। তো আমার মনে হয় যে ইথিক্যাল ইস্যুস নিয়ে এখন যথেষ্ট ভাবার সময় এসছে। আমরা পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট টু সব জায়গায় ইথিক্যাল ইস্যুসকে অ্যাড্রেস করব। তো ইথিক্সের কতগুলো মোরাল প্রিন্সিপালস দ্যাট গভর্ন এ পারসনস, এটা নিয়ে পুরো আলোচনায় না গেলে তোমরা জানো। ইন্ডিভিজুয়ালস ওন প্রিন্সিপালস রিগার্ডিং রাইটস অ্যান্ড রং, এটা হচ্ছে মোরালিটি, রাইট চয়েস, এখন ধরো ইথিক্সের 6টা প্রিন্সিপালস আছে, আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না এখানে। অটোনমি, বেনিফিশিয়েন্স, নন ম্যালফিশিয়েন্স, জাস্টিস, ফিডালিটি এন্ড ট্রুথ। স্ক্রিন শেয়ার হচ্ছে না ম্যাডাম, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখানে তো দেখাচ্ছে যে স্ক্রিন, ইওর স্ক্রিন ইজ দেখা যাচ্ছে, তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কন্টিনিউ করো। আচ্ছা, ইফা কন্টিনিউ করেন, দেখা যাচ্ছে। is the capacity to think, decide, act freely and independent. This is autonomy. Beneficence ki doing good to the others, promotion of what is best for patient. Non-maleficence state that we should not harm to the patient. দেখো কথাগুলো কিন্তু খুব সহজ। তারপরে and that it is not against the law, that is justice. Fidelity, upholding the commitment agreement between doctors and patient. Truth telling, disclosure of the information in a respectful and compassionate way. এটা হচ্ছে ট্রুথ টেলিং। এখন আমরা যখন কোশ্চেনে যাব, এটা দেখিয়েছি যে আমরা কি নিয়ে করতে হবে, যেমন অটোনমি, জাস্টিস, বেনিফিশিয়াস, নন বেনিফিশিয়াস, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। এখন ইথিক্স ইন পেডিয়াট্রিক্স কি হতে পারে দেখো, ডিফিকাল্ট পেশেন্ট এনকাউন্টার্স, এন্ড লাইফ ইস্যুস, তারপরে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি টিম ইস্যুস, প্রফেশনালিজম, রিসোর্স এলোকেশনস। আমার খুব কম রিসোর্স আছে আমাদের সরকারি হাসপাতালে, সেই ক্ষেত্রে আমি এই রিসোর্স এলোকেশনটা কিভাবে করব, আমরা কোন প্রিন্সিপালটা ফলো করে করব। ব্রেকিং ব্যাড নিউজ আমরা আমাদের যে কমিউনিকেশন স্কিলের যেখানে আছে সেখানেও প্র্যাকটিস করে থাকি। এখান থেকে ইথিক্যাল ইস্যু নিয়ে প্রশ্ন করা সম্ভব, কনফিডেন্সিয়ালিটি, এখান থেকে প্রশ্ন করা সম্ভব। ইটস এ লিস্ট। নাও আমি সময় নাই সেজন্য পুরোটাতে আর আলাদাভাবে গেলাম না। এখন দেখেন, 40-year-old weighing 1 kg preterm neonate had been suffering from HIE stage 3 and was treated in the NICU. His condition was deteriorating gradually. Due to deteriorating condition, he needs mechanical ventilation. Parents denied to ventilator support and wants to brought the baby to home. এটা কিন্তু একদম আমাদের ডে টু ডে প্র্যাকটিসে এটা আমরা সব সময় ফেস করে আসি। আমাদের প্যারেন্টসটা অনেক সময় বোঝে না, বা তাদের ইকোনমিক কন্ডিশনের জন্য বলে আমরা বাড়ি নিয়ে যাবো আর চিকিৎসা করাবো।
An emergency meeting was arranged to discuss the matter among the unit doctors. The doctors to pushla. After case presentation, you seek opinion from the others. Ekhon amar proshno ki hobe? One of your colleagues said that according to the principles of ethics, the patient should not put on ventilation, allowed to go home. What are the principles of ethics that support this statement? তখন তোমার যদি ব্যাপারটা জানা থাকে তুমি বলতে পারবে রেসপেক্ট ফর অটোনমি অর নন ম্যালপেশেন্স। আমরা এটা কিভাবে, এটা খুব কম, কারণ হচ্ছে এমন হতে পারে যে তার ইকোনমিক কন্ডিশন খুব খারাপ, সেখানে হয়তো আমি তাকে বাচ্চাটাকে আরো যদি 1 মাস ট্রিটমেন্ট করি তার হয়তো কিছুটা ক্ষতি হতে পারে, সেটা যেন না হয় সেই জন্য এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলেও নিতে পারি। বাট মেইন আনসার ইজ দ্য রেসপেক্ট টু অটোনমি, তার বাচ্চা সেটা চাইবে সেটাই করবে। দেন how will you resolve this ethical conflicts? যে সে করতে চাচ্ছে না আমি দিতে চাচ্ছি এরকম যদি হয়, তখন বলছে যে justice by thorough discussion with the colleagues and the parents, discuss the possible outcomes and prognosis, help the parents to make a final choice. আমাদের মারা তো অনেক সময় বাবা মারা তারা আসলে সঠিক ডিসিশন নিতে পারে না, তখন আমি কিছু ইনফরমেশন দিলে তাদেরকে যে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বলি, that then they will take the decision. This is the justice. আরেকটা জিনিস হচ্ছে another colleagues argued to go with the ventilator and continue the treatment. সে বলছে না আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করব। what principles he is referring to? কেন সেটা করছে? this is the beneficence. how this principle applied here? proper treatment sometimes save the life this situation condition so real. আমরা তো জানি না তার তো এটা ভেন্টিলেশনে দিলে সে ভালো হতে পারে, কাজে আমি পেশেন্টের ভালোর জন্য এটা করছি। this is malfeasance. how non malfeasance applied here? it may prolong the patient suffering, যে কথাটা বলেছিলাম সেই হিসাবে এটা নন malfeasance হতে পারে। তো দিস ইজ দ্য ইথিক্স এর প্রশ্ন, যদি আমি পুরো স্টেশন, কিন্তু আমরা তোমাদেরকে এনশিওর করছি আমরা এত বড় ইথিক্স এর স্টেশনে এই মুহূর্তে যাব না, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা যখন অনেক ভালো ইথিক্স বুঝে যাব তখন হয়তো আমরা এরকম স্টেশনে ইন্ডিভিজুয়াল স্টেশনে যেতে পারবো, কিন্তু বিফোর দ্যাট আমরা এই ইথিক্যাল ইস্যুস গুলো নিয়ে আসবো আমাদের ক্রনিক কেস ম্যানেজমেন্টে অথবা ইমার্জেন্সি কেস ম্যানেজমেন্টে। সো এটা হচ্ছে সেটার মার্কিং স্কিম অফ দ্য চেক লিস্ট। সো থ্যাংক ইউ, wish you all good luck in coming examination. Then we will take a nice selfie with smiling face all together. Thank you, Shabaki. Thank you, Professor Ifatara Shamshad, for